হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কিপ টিচিং এসি। আজকের ক্লাসে আমি তোমাদেরকে আগের দিনে যে টপিকগুলো করেছিলাম তার মধ্যে দুটো টপিক তোমাদের কিছু একটু বেশি ইম্পর্টেন্ট ওখান থেকে, তো সেইগুলোরই শর্ট ট্রিক্স আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর একটা টপিক এক্সট্রা, সেটা হচ্ছে সার্থক অঙ্ক সংখ্যা, যেটা আগের টপিকে তোমাদের করানো হয়নি। তো দেখো, তোমাদের আজকে করাবো ফার্স্টে সার্থক অঙ্ক সংখ্যা। ঠিক আছে, তো দেখো সার্থক অঙ্ক সংখ্যা এটা কি? সার্থক অঙ্ক সংখ্যা জিনিস কি? দেখো এখানে বলে দিই, সার্থক অঙ্ক সংখ্যা জিনিস হচ্ছে কি, একটা ধরো ডিজিট নিচ্ছ বলতে একটা বড় ডিজিট, ধরো এরকম একটা সংখ্যা 0.00023, এরকম একটা বড় ডিজিট নিচ্ছ। তো সেই ডিজিটটার ক্ষেত্রে তোমার তাৎপর্যপূর্ণ কতগুলো অঙ্ক আছে সেটাই জাস্ট তোমাদেরকে হিসাব করে বলতে হবে। দেখো আমি ফার্স্টে একটা স্টেটমেন্ট তোমাদেরকে লিখিয়ে দিচ্ছি, এটা একবার দেখবে। আমি এটার সাথেই তোমাদেরকে বুঝিয়ে দেবো। একটি ভৌত রাশি, ঠিক আছে। এবার এইখানে বেশিরভাগই তো ভৌত রাশিগুলোর ক্ষেত্রে পরিমাপ করা হয় তোমাদের, সেই জন্য মান যে অঙ্কগুলি দিয়ে গঠিত সেগুলির, মানে দেখো, যে ভৌত রাশিগুলো একটা মাত্র তোমাদের যে অঙ্কগুলো, মানে তোমাদের যে ডিজিট গুলো দিয়ে গঠিত হচ্ছে, সেই ডিজিট গুলো মানে শেষ অঙ্কটা যদি বাদ দাও, সেগুলি শেষ অঙ্ক। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো শেষ অঙ্ক বা অঙ্কগুলি, সরি, অঙ্ক, শেষ অঙ্কটি বাদ দিয়ে বাকি যে অঙ্কগুলো থাকছে তোমার, বাকি অঙ্কগুলি যদি নিশ্চিতভাবে নির্ণয় করা সম্ভব, নির্ণয় করা সম্ভব, ঠিক আছে। তো ওই যে যে মানটা তোমরা নির্ণয় করতে হবে, তো সেই মানটাই এবার দেখো, মানে যে মানটা, আমি দেখো একটা এক্সাম্পল আগে পুরো সেন্টেন্সটা তোমাদেরকে লিখে দিই, তারপর দেখো তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে আমি দেখিয়ে দেবো। তবে ওই মানটি যত সংখ্যক অঙ্ক দ্বারা গঠিত সেটিকে সার্থক সংখ্যা বা তাৎপর্যপূর্ণ তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বলে। অঙ্ক সংখ্যা, তো আমি স্টেটমেন্টটা লেখানোর মেন কারণ হচ্ছে তোমাদেরকে এটা জাস্ট মুখস্থ করার কোনো কারণ নেই, তোমরা জাস্ট, আমি স্টেটমেন্টটা তোমাদের বোঝানোর জন্য আমি স্টেটমেন্টটা লিখলাম, ঠিক আছে। এবার এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে একটা মান ধরো ধরছি, কিরকম, ধরো 21250, ঠিক আছে। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমি কি নেব? তাৎপর্যপূর্ণ বলতে কি, দেখো বাঁ দিকে যে সংখ্যাটা আছে, ঠিক আছে, বাঁ দিকে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার ক্ষেত্রে, মানে যতগুলো, আমি ধরো আমি এখানে শূন্যটা দিলাম না, আমি একটা ডিজিট নিলাম, ধরো এরকম ডিজিট। তো এইখানে আমি বলে দিই, যতগুলো কি হচ্ছে অশূন্য সংখ্যা থাকবে, অশূন্য সংখ্যা বলতে দেখো এই মানে সংখ্যাটার মধ্যে কোনো শূন্য নেই,
তো এই সংখ্যাটার ক্ষেত্রে কটা দেখো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা? 4টা। ঠিক আছে, এরপর ধরো আমি আরেকটা বললাম, যে কোনো একটা অঙ্ক নিলাম, ধরো 706 অথবা 7.08। ঠিক আছে, এরকম ক্ষেত্রে কি বোঝায়, ধরো দুটো আমার মানে প্রথম সংখ্যাটা বা প্রথম যে ডিজিটটা আছে আর লাস্ট যে ডিজিটটা আছে, সেই দুটো ডিজিটের মাঝখানে যদি কোনো শূন্য সংখ্যা থাকে, ঠিক আছে, ধরো এখানে দশমিক আছে, তার দুধারে দেখো 7 আর 8 আছে, এর দেখো প্রথমে আছে 7, এর লাস্ট আছে দেখো 6। ঠিক আছে, তো দুটো সংখ্যা আছে। তো এইখানে ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কিন্তু শূন্যটাকে কিন্তু ধরে নেওয়া হবে। ঠিক আছে, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা অ্যাকচুয়ালি মানে যে শেষ পর্যায়ে শেষের দিকে যদি শুধু শূন্যই থাকে অথবা যে ডান দিকে শূন্য থাকে তখন বাদ দেয়, কিন্তু এক্ষেত্রে কি হবে, বাঁ দিকে দুটো অঙ্ক আছে, মেন ডিজিট আছে, মানে যে কোনো একটা অঙ্ক সংখ্যা আছে, মানে 0 নয়, 7, 6, 5, 4, যে কোনো একটা কিছু দেখো, বাঁ দিকেও আছে ডান দিকেও আছে। ঠিক আছে, বাঁ দিকেও আছে ডান দিকেও আছে, এর বাঁ দিকে আছে ডান দিকে, লাস্ট আর ফার্স্টে দেখো আছে, তার মাঝে দেখো শূন্য আছে। তার মানে কি এখানে তোমার যে অঙ্ক সংখ্যাটা সেটা কি হবে, এখানে দেখো 3, মানে 7 কেও ধরা হবে অঙ্ক সংখ্যা, 0 কেও ধরা হবে, 8 কেও ধরা হবে, তাহলে এখানে অঙ্ক সংখ্যা কত হলো, 3টে। ঠিক আছে, এরপর ধরো আরেকটা উদাহরণ আমি নিচ্ছি, ধরো এরকম আছে 0.002। এই ক্ষেত্রে কি করবো, এই ক্ষেত্রে ধরো আমি একটা জিনিস বলি, দশমিকের আগে তোমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, দশমিকের আগে মানে জিনিসটা দেখো, আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে দশমিক বিন্দুটার ডান দিকে একবারে শেষে, এইখানে ধরো শেষে, তো এইখানে যে শূন্যগুলো থাকছে, ঠিক আছে, এখানে দেখো দশমিকের বাঁ দিকে দেখো একটাই শূন্য আছে, কিন্তু দশমিক পর ডান দিকে কটা শূন্য আছে, দুটো শূন্য আছে। ঠিক আছে, অথবা আমি ধরো অন্য একটা ডিজিট ধরছি, ধরো 0.00, আমি একটা বড় ডিজিট ধরছি, 3টে 0, 8, তারপর ধরো আবার শূন্য আছে, 3, 4, 5। ঠিক আছে, এরকম ধরো একটা সংখ্যা আছে। তো এখানে কি করবে, সার্থক অঙ্ক সংখ্যা বা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কিভাবে করবে, আমি পুরো রুলটা তোমাদেরকে লিখিয়ে দেবো, কোনো চিন্তা নেই। তোমরা একবার দেখো এখানে জিনিসগুলো আমি যেভাবে বলছি সেটা একটু লক্ষ্য রাখো, কারণ পরীক্ষার সময় তোমাদের এবারে এসছে 2022-এ এসছে তোমার 0.0002020 এরকম একটা সংখ্যা এসেছিল, এটা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, ওখানে অ্যান্সারটা হবে তোমাদের 4। ঠিক আছে, আমি বলে দিলাম। তো এটা আবার দেখে না কিরকম ভাবে বার করছি, দেখো বাঁ দিকে কি সংখ্যা আছে, দশমিকে, দেখো দশমিকে বাঁ দিকে আর ডান দিকে ফার্স্টে দেখবে, তা ডান দিকে দেখো কি আছে, মানে 8 যে সংখ্যাটা আছে, ঠিক আছে, 8 সংখ্যাটার প্রথম যে অশূন্য অঙ্কটা থাকছে, মধ্যবর্তী শূন্যগুলো কিন্তু সার্থক নয়। ঠিক আছে, মানে কিরকম বলছি, ধরো আমি কিরকম একটা জিনিস, এই যে এইখানে 8 অব্দি, 8-এর আগে এখানে একটা অঙ্ক সংখ্যা মেন কি আছে, 8, 8টার আগে আমার 3টে শূন্য আছে। তো এইখানে 8-এর পরে আমার কটা আছে, মানে 8কে নিয়ে আমার 1, 2, 3, 4, 5, 8-এর পরে কটা শূন্য আছে, দেখো 5টা, মানে 8-এর পর সরি 4টা শূন্য, আর তার মানে 8টাকে নিয়ে আমার 5টা। তো এখানে আমি এরকম লিখতে পারি যে 8.0000, 4টা 0 ইন্টু 10^, এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ঠিক আছে, তো আমি এখানে করলাম 10^-4, -4। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই আমি কি করলাম, এখানে সংখ্যাটাকে এরকম ভাবে সাজিয়ে নিলাম, তবে এখানে এই জিনিসটাকে এরকম ভাবে লিখে দিই। তো লেখার পর তোমাদের দেখো একটা জিনিস মনে হতে পারে, এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কিভাবে নির্ণয় করবে এখানে। তো বাঁ দিকে যে সংখ্যাটা আছে, বাঁ দিকে 8-এর বাঁ দিকে দেখো সংখ্যাটাকে আমি নিলাম না, ঠিক আছে, তাৎপর্যপূর্ণ বা যখন নির্ণয় করবো, 8-এর পর দেখো ডান দিকে আমার যে শূন্যগুলো আছে সেগুলো কিন্তু তাৎপর্যপূর্ণ হিসাবে গণ্য হবে। তো সেই জন্য আমার এখানে কি অঙ্ক সংখ্যা কটা হবে দেখো, 1, 2, 3, 4, 5টা। ঠিক আছে, 5টা হচ্ছে মানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। তো তোমাদেরকে আমি রুলটা লিখে দিচ্ছি এখানে, নিয়মটা, শর্ট ট্রিক্স নিয়ম। ঠিক আছে, শর্ট ট্রিক্স, এখানে দেখো নিয়মটা লিখে দিচ্ছি। ঠিক আছে,
দেখো আমি তোমাদেরকে ফার্স্ট রুল, তো আমি দেখো পয়েন্ট আউট করে দিচ্ছি, ঠিক আছে, পয়েন্ট আউট বা তীর দিয়ে তোমাদেরকে পয়েন্ট আউট করে দিচ্ছি। দেখো, তো ফার্স্টে দেখো কি বলছি, প্রথম পয়েন্ট কি লিখবে, যে সব অশূন্য অঙ্কগুলো তাৎপর্যপূর্ণ বা সার্থক। ঠিক আছে, মানে যেমন উদাহরণ দেখো, যদি আমি এক্সাম্পল নিই, ধরো একটা সংখ্যা আছে 34.64, তো এখানে তাৎপর্যপূর্ণ কি, দেখো এখানে কোনো শূন্য নেই, তার মানে এখানে চারটি সার্থক অঙ্ক সংখ্যা। ঠিক আছে, তো তারপর দেখো নেক্সট, নেক্সট কি, নেক্সট কিভাবে নির্ণয় করবে, দুটি, সরি এখানে দেখো, দুটি অশূন্য, আমি যে জিনিসগুলো বললাম অঙ্কের, আগে দেখো এক্সাম্পল দিয়ে দিলাম তোমাদেরকে, এক্সাম্পল কিরকম হবে, দুটি অশূন্য অঙ্কের মধ্যবর্তী শূন্যগুলি সার্থক। তো দেখো এখানে কি করবে, তার মানে এখানে দেখো আমি এক্সাম্পল নিয়ে নিচ্ছি একটা, এক্সাম্পলে দেখো, ধরো এরকম একটা সংখ্যা আমি তোমাদেরকে বলছি 780.5 এরকম, ঠিক আছে, এরকম একটা সংখ্যা। তো এইখানে সার্থক অঙ্ক সংখ্যা কটা হবে, দেখো জিরো মিডিলে আছে, তো এইখানে দেখো চারটা, এখানে কিন্তু চারটে সার্থক সংখ্যা। অথবা আমি ধরো আরেকটা এক্সাম্পল নিচ্ছি, আরেকটা এক্সাম্পল ধরো আমি এরকম নিলাম 30.02, এইখানে ক্ষেত্রে কি হবে, এখানেও ক্ষেত্রে 5 এরকম একটা সংখ্যা নিলাম, এরকম একটা সংখ্যা, তাহলে এখানে দেখো পয়েন্ট তিনটে জিরো, মানে দুটো জিরো এখানে দেখো, মানে এখানে তিনটে টোটাল হয়ে গেলো, আর এখানে 2 আর 5, টোটাল এখানে কটা হলো, পাঁচটা। ঠিক আছে, পাঁচটা মানে ধরো আমি এখানে আরেকটা 5-এর বদলে আমি 6 লিখছি, ধরো ওই বুঝতে যেতে সুবিধা। দেখো 3.0026, এই নাম্বারটার ক্ষেত্রে সার্থক অঙ্ক সংখ্যা কি, দেখো এখানে কটা আছে, 3 একটা, দুটো শূন্য একটা, 2 একটা, 6 একটা, তার মানে অ্যাকচুয়ালি এখানে 1 2 3 4 5, পাঁচটি সার্থক অঙ্ক। ঠিক আছে, এরপর ধরো আর একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, আর একটা ধরো আমি একটা, মানে এরকম যদি দশমিকের পর থাকে তাহলে কি করবো, আমি এটা লিখে দিচ্ছি, যে ধরো অন্য কালারে লিখে দিচ্ছি, যে দশমিক বিন্দুর ডান দিকে একেবারে শেষ, ঠিক আছে, মানে ডান দিকে ধরো মানে কি, এক লাস্ট পয়েন্টটা শেষে থাকা, একবারে শেষ যেটা, শূন্যগুলো সার্থক। কিরকম দেখো, কিরকম এখানে জিনিসটা হবে, আহ, কিরকম, একটা ধরো আমি আগে একটা উদাহরণ নিলাম, তো এখানে দেখো, কিন্তু দেখো আমি আরো একটা জিনিস বলি, কিন্তু এখানে আরেকটা এক্সাম্পল তোমাদের নিতে হবে, নাহলে বুঝতে পারবে না ব্যাপারটা কি হচ্ছে, কিন্তু দশমিক
বিন্দু ও তার ডান দিকে থাকা প্রথম, যদি ধরো প্রথম অশূন্য, আমি একটা যে কোনো একটা মান নিলাম, অশূন্য অঙ্ক, ঠিক আছে, অশূন্য অঙ্ক বা এখানে ধরো আমি লিখতে পারি অশূন্য অঙ্কের মধ্যবর্তী, ঠিক আছে, অঙ্কের মধ্যবর্তী যেটা শূন্যগুলি, এখানে দেখো শূন্যগুলি সার্থক নয়, এই লাইনটা ভালো করে একটু পড়বে। দেখো আমি একবার বলে দিচ্ছি, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কি। তো এখানে দশমিক বিন্দু আমি ধরো একটা বড় সংখ্যা নিচ্ছি, আমি তোমাদেরকে বোঝানোর জন্য আগে দেখো একটা এক্সাম্পল নিয়ে 0.008, ওইটাকে ধরো, আমি ওইটা ধরি, আমি এক্সাম্পলটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। কি নিয়েছিলাম, আমাকে 0.12 বা অন্য এক্সাম্পলে ধরো ওরকমই আর একটা যদি এক্সট্রা শূন্য বসিয়ে নিয়ে করে নিই আমি, তিনটে শূন্য বসিয়ে নিই, আগে দুটো শূন্য দেখেছিলাম, তিনটে শূন্য, এরকম এরকমই ছিল হয়তো সংখ্যাটা। তো তারপর দেখো চারটা শূন্য আমি বসিয়ে দিচ্ছি, ঠিক আছে, অথবা ধরো আমি এখানে 9 বসিয়ে নিই। আগে 8 দিয়ে দেখলাম, এরপর ধরো 9 দিয়ে দিতে, 0.00 বা 0009 এরকম সংখ্যা আছে। তো এইরকম সংখ্যার ক্ষেত্রে ফার্স্টে আগে তোমরা কি করবে, মানে 10 টু দি পাওয়ার হিসাবটা করে নেবে, কত 10 টু দি পাওয়ার হচ্ছে, ঠিক আছে। তো দেখো 10 টু দি পাওয়ার যখন হিসাবটা করবে, তো সেটার জন্য তোমাকে একটা জিনিস জানতে হবে। দেখো দশমিকের পরে কি হচ্ছে, মানে এইখানে ধরো 10 টু দি পাওয়ার অ্যাকচুয়ালি মানে -4 যদি করি আমি, 9.0000, ঠিক আছে, 9 পয়েন্ট করে নিলাম ইন্টু 10 টু দি পাওয়ার -4, -5, -6, মানে বাঁ দিকে যেগুলো 9 এর আগে আছে সেইগুলোকে, সেই সংখ্যাগুলোকে তুমি বার করে দিয়ে পাওয়ারে হিসাবে করবে, ঠিক আছে। তারপর তুমি হিসাব করবে, তার মানে কি 1 2 3 4 5, এখানে অঙ্ক কটা হবে, 5টি অঙ্ক, ঠিক আছে, 5টি সার্থক অঙ্ক, ঠিক আছে। তারপর আরো ধরো একটা এক্সাম্পল আমি নিচ্ছি, 0.0020, তোমাদের মনে 2020 এরকম কত এসেছিল, আমি ধরো 30 দিয়ে এটা নিয়ে নিচ্ছি, 0.002030 এরকম একটা সংখ্যা। তাহলে আমি এটাকে দশমিকের আগে যদি করতে চাই, তাহলে আমি একটা জিনিস লিখে নিতে পারবো, দেখো এখানে 10 টু দি পাওয়ার 3, ঠিক আছে, 2.030 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এখানে সার্থক অঙ্ক সংখ্যা দেখো, এগুলো দেখো এরকম, ঠিক আছে, সার্থক অঙ্ক সংখ্যা কটা, 4টি সার্থক অঙ্ক, ঠিক আছে। তো তোমাদেরকে এখানে পুরো জিনিসটা দেখো, আমি তোমাদেরকে পুরোটা লিখে দিলাম, যদি কারোর প্রবলেম থাকে তোমরা বলে দেবে আমাকে, আমি নেক্সট ক্লাসে আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে। এই জিনিসগুলো মাথায় রাখবে, কয়েকটা শর্ট টিপস এখানে কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ বসাবে। তো এরপর দেখো আমি একটা জিনিস টপিক বলেছিলাম, কিটা দেখাবো, দেখো মেজারমেন্টের কিছু শর্ট টিপস ফর্মুলা, ঠিক আছে। তো তার আগে আরো কয়েকটা জিনিস এখানে নিয়ে নিই, সেটা হচ্ছে মেজারমেন্ট যদি পরিমাপের, লিখে দিচ্ছি পরিমাপের শর্ট ট্রিক্স ফর্মুলা, দেখো এইখানে তোমাদের আগে একটা জিনিস নিই, সমমাত্রিক নীতি জিনিসটা কি, এটা তোমাদের আগে একটু বলা হয়নি, তো এই জিনিসটা আমি বলে দিই, সমমাত্রিক নীতিটা এর সাথে খুবই রিলেটেড জিনিস। তো সমমাত্রিক এই ধরনের ক্যালকুলেশন গুলো করতে গেলে তোমাদেরকে সমমাত্রিক নীতিটা জানতে হবে, এটা এমন কিছুই নয়। আর নীতিটা হচ্ছে কি, দুধারে দুটো যে রাশিগুলো থাকছে, মাত্রা, যে তোমরা মাত্রাটা দিয়ে দুধারে একটা ইকুয়েশনের সমান করছো, সেটা অ্যাকচুয়ালি
সমমাত্রিক নীতি। দেখো লিখে দিচ্ছি এখানে, কোনো একটা সঠিক সম্পর্ক বা সমীকরণ, ঠিক আছে, একটা যদি বড় একটা কোনো একটা সমীকরণ, না যে কোনো একটা সমীকরণের ক্ষেত্রে, মানে সমীকরণটা বাম দিক আর ডান দিক, মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হতো, আমি সেটাকে বোঝাতে চাইছি তোমাদের। কোনো সঠিক সম্পর্ক বা সমীকরণের দুই দিকের, মানে দেখো দুই দিকে মাত্রা সর্বদা অভিন্ন হবে। ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের মানে কি, লেফট হ্যান্ড সাইডে ধরো একটা মাত্রা আছে, রাইট হ্যান্ড সাইডে একটা মাত্রা, মনে করো তোমরা এই ধরতো এফ সমান এম, এই যে ফর্মুলাটা, তা বাঁ দিকে এফ এর মাত্রা ডান দিকে এফ এর মাত্রা নিশ্চয়ই সমান হবে, তবেই তোমরা ফর্মুলা গুলো ফেলতে পারছো। ঠিক আছে, সেটার জন্যই আমি বলছি, ধরো এরকম একটা ফর্মুলা আমি একটা লিখছি, ধরো এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই যে ফর্মুলাটা ফেলছো, এখানে ইউটি এর যে মাত্রাটা আছে, ঠিক আছে, এই মাত্রাটা কি হবে, এর যে মাত্রাটা এটাও এস এর সাথে সমান হবে, আর এর যে মাত্রাটা, এর যে মাত্রাটা, এই মাত্রাটাও এস এর সাথেই সমান হবে। ঠিক আছে, দুটি কিন্তু এস এর সাথেই সমান হবে, মাত্রাটা কি হবে, মানে এস এর মাত্রা সমান। ঠিক আছে, দুটোই কিন্তু এস এর মাত্রা সমান হতে হবে। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইডে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সমমাত্রিক নীতি। তো দেখো, আমি তারপর দেখো যাচ্ছি তোমাদের ভার্নিয়ারের কিছু শর্ট ফর্মুলা। ঠিক আছে, ভার্নিয়ার পরিমাপে ফর্মুলা। ভার্নিয়ারের পরিমাপের ফর্মুলা, তো আমি দেখো লিখে দিচ্ছি তোমাদের। একটা ধরো আগের দিন আমি ছবিগুলো দেখেছিলাম, ডায়াগ্রামটা দেখেছিলাম, তোমরা আগের ভিডিওয় যে মানগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি ওটা তোমরা দেখবে, আর যে ডায়াগ্রামটা দেখিয়েছি ওটাও দেখবে, আমি ক্যালকুলেশনটা দেখবে, একটা বা দুটো ক্যালকুলেশন আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, ওটাও দেখবে। কি হবে দেখো, একটা ক্যালকুলেশন করবে বা স্ক্রু পিচের ব্যাপারটা, স্থিরাঙ্কটা আমি কিভাবে বার করতে হয় সেটাও দেখিয়েছি। তো এখানে দেখো আমি পরপর একটা করে পয়েন্ট করে তোমাদেরকে লিখে দিচ্ছি। তো দেখো, ফার্স্ট পয়েন্ট কি লিখবে, একটা ভার্নিয়ারের স্থিরাঙ্কটার হিসাবটা যখন বের করবে, ধরো আমি বলছি কোনো ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার স্থিরাঙ্ক টি, এটা আমি ধরে নেব। আরেকটা ধরো বলছি যে মূল স্কেলে ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য, এবার স্থিরাঙ্কটা তখন দেখবে তোমাদের কত এসেছিল এখানে, মূল ভার্নিয়ার স্থিরাঙ্ক 0.01 এরকমের একটা হিসাব আছে, দেখবে তোমরা দেখ, ওই যে ভার্নিয়ারটা করেছিলাম দুটো স্কেলে আলাদা আলাদা, ওইটা একটা আলাদা আলাদা মান আছে। স্থিরাঙ্কটা আমি সি ধরে নিল, এবার এইটা ধরো দিয়ে তোমরা ক্যালকুলেশন করবে। ধরো তারপর ধরলাম, ধরো মূল স্কেলের, মূল যে স্কেলটা, সেই স্কেলটা ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য, ধরো এম। ঠিক আছে, এবার আমি বলেছিলাম যে ওর 10টার সাথে মেনের যে ভার্নিয়ারের 10টার সাথে মেনের 9টা দেখবে মিল করছে। ঠিক আছে, তো এরকম ধরনের মাপ একটা ক্ষুদ্রতম দৈর্ঘ্যটা তোমাদেরকে তখন ওখান থেকে বার করতে হবে।
মূল স্কেলে যেটা হচ্ছে কি 0 পয়েন্ট এরকম এত সেন্টিমিটার, মানে এক একটা ঘর কত করে 1 মিলিমিটার না সেন্টিমিটার এরকম আমাদের এটা পাবে। তারপর ধরো আমি ধরলাম যে মূল স্কেলের পার্ট এ, ঠিক আছে, মূল স্কেলের পার্টে। এবার দেখো ভার্নিয়ারের ওয়াই ঘরের দৈর্ঘ্য, আমি বলেছিলাম দেখবে আগের ওই যে মেন ঘরটার সাথে 10টা ঘরের সাথে মেনের ভার্নিয়ারে দেবে 9টা, মানে ভার্নিয়ারের 10টা ঘরের সাথে মেন স্কেলে দেখবে 9টা ঘর মিল খেয়ে যায়, ঠিক আছে, মানে সেই হিসাবে ভার্নিয়ার শ্রেণীগুলো তখন বের করে তোমাদের। ধরো ভার্নিয়ার স্কেলে ওয়াই ঘরের দৈর্ঘ্য সমান কি বলছে, তোমরা ওইটাই হিসাব করতে পারো, এরকম ভাবে লিখতে পারো। আমি জাস্ট মনে রাখার জন্য লিখে দিচ্ছি তোমাদের যে কিভাবে বের করবে। তোমরা ফর্মুলা এখানে পুট করে অনেক ভ্যালু চলে আসবে, ঠিক আছে। আমি লাস্ট যে ফর্মুলাটা লেখো ওইটাই তোমাদের গুরুত্বপূর্ণ, বক্স করে দেবো তোমাদের। মূল স্কেলের এক্স ঘরে, বক্স করে দেখিয়ে দেবো কোনটা ইম্পর্টেন্ট। এক্স ঘরের দৈর্ঘ্য, ঠিক আছে। এবার ধরো ভার্নিয়ার স্কেলে যে দণ্ডটা তুমি যার দৈর্ঘ্যটা মাপবে ও দৈর্ঘ্য ধরো এল বেরোলো, ঠিক আছে। আমি ধরো ওইটা ধরে নিচ্ছি, আমি লিখছি যে ওই ভার্নিয়ার স্কেল দ্বারা কোন দণ্ডের প্রাপ্ত দৈর্ঘ্য এল, যেটা আমি তোমাদেরকে বললাম যে এই দণ্ডটার ক্ষেত্রে আমি এটা এল মাপছি, ঠিক আছে, যে দণ্ডটা আমি নিচ্ছি তার ক্ষেত্রে দৈর্ঘ্যটা আমার এল এলো। আর ভার্নিয়ার স্কেলের পার্ট, ধরো আমি বি লিখলাম, তো এইখানে একটা রিলেশনটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, দেখো সি, সি সমান দেখে স্থিরাঙ্ক ধরেছিলাম, এটা কি আমি যে ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই, মানে 1/x বাই ওয়াই এরকম আর কি, ইন্টু এম, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। এটা তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। তারপর দেখো আরেকটা এখানে এটা কাজে লাগবে তোমাদের, যে এল সমান এ প্লাস বিসি, এটা দেখো এটাও মনে রাখতে হবে দুটো এখানে মেন ফর্মুলা, ঠিক আছে, যখন ক্যালকুলেট করবে দুটো তোমাদের, ঠিক আছে। এরপর দেখো আমি ওর সাথে আরো, দেখো ক্যালকুলেশনে আরেকটা ছিল স্ক্রু গেজের পার্ট, ঠিক আছে, স্ক্রু গেজ ক্যালকুলেশন বা ত্রুটি ক্যালকুলেশন, ওর যেটা সামারি সেটা সামারি মতনই তোমাদেরকে আমি লিখে দিচ্ছি। ধরো আমি আবার লিখছি যে স্ক্রু গেজের ক্ষেত্রে তো কোনো স্ক্রু গেজ, ধরো আমি একটা স্ক্রু গেজের স্ক্রু গেজের লঘিষ্ঠ ধ্রুবকটা তোমাদেরকে ধরতে হবে, মানে অ্যাকচুয়ালি স্থিরাঙ্কটা তোমাদের এখানে মেন ব্যাপার এটা। চক্রাকার স্কেলটা মানে সার্কুলার স্কেলটা তোমাদের দেখিয়েছিলাম, দেখবে ওইখানে ডায়াগ্রামটা তোমরা একবার দেখে নেবে। ধরো মোট ঘর সংখ্যা ওয়াই, ঠিক আছে।
এরপর ধরো এরকম যদি থাকে রৈখিক স্কেলের পার্ট, মানে যেটা লিনিয়ার স্কেল বলেছিলাম, রৈখিক স্কেলের পার্ট সমান এ যদি হয়, আগেরগুলোর সাথে গুলিয়ে দিও, ঠিক আছে। ওইটা আমি ভার্নিয়ারের ক্ষেত্রে, মানে ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে অন্য, মানে ওই সেম ফর্মুলায় ওইখানে দেখো মূল স্কেলের পার্ট এ ধরেছিলাম, এখানে তোমাদের স্ক্রু গেজের ক্ষেত্রে রৈখিক স্কেলের পার্টটাকে এ ধরছে, ঠিক আছে। ওইটা আলাদা ফর্মুলা, মানে এখানে এ বি রাশিগুলোকে তোমরা গুলিয়ে দিও না, মানে ওখানে এবিসি ওইটা ওর কাজে ব্যবহৃত হচ্ছে, এখানে এবিসি এটা এর কাজে ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে। স্ক্রু পিচ ধরো আমি একটা ধরছি এক্স, স্ক্রু পিচ এটা এক্স যদি আমি ধরি, আমি ধরো ওই যে দণ্ডটা মাপছি তার বেদটা ধরো আমি যদি পাই, সেটাকে যদি ডি মাপি, ডি বেদটা আমার ডি এলো, এটা লিখছি আগের মতনই, ওই স্ক্রু গেজ দ্বারা কোন দণ্ডের প্রাপ্ত বেদ ধরো ডি, ঠিক আছে। এবার চক্রাকার স্কেলে যে পার্ট সেটাকে আমি ধরো রাখলাম বি, চক্রাকার স্কেলে পার্ট বি। তাহলে দেখো এখানে আরেকটা ওরকম সেম ফর্মুলা আসবে, যে সি সমান কি হবে, যে এক্স বাই ওয়াই। আরেকটা ধরো আমি কি বললাম, এটাকে দেখো বক্স করে দিচ্ছি, এটা মনে রাখবে, এটা তোমাদের অঙ্কগুলো করার সময় কাজে লাগবে। গ্রুপে অনেকজন অঙ্ক পাঠিয়েছিলে, অঙ্কগুলো দেখবে, নিজেরা আগে চেষ্টা করে দেখবে, যদি না করতে পারো তাহলে আমাকে তখন বলবে। এগুলো এই যে সেম ফর্মুলা, এই ফর্মুলাকেই কাজে লাগাতে হবে। তারপর ডি সমান হচ্ছে কি, সরি, এখানে দেখো ডি সমান, ডি সমান এ প্লাস বিসি, ঠিক আছে। এগুলো এখানে কাজে লাগাতে হবে, এই দুটো ফর্মুলা এখানে কাজে, ঠিক আছে। আমি এই জন্য বক্স করে দিলাম, তোমার যেটা মনে হয়। এবার ধরো যে পরিমাপটা করবে কি করে, পরিমাপের ক্ষেত্রে কি জিনিসটা এখানে হবে, ঠিক আছে, এটা এখানে ইম্পর্টেন্ট। পরিমাপটা এখানে আগে ত্রুটিটা বার করবে কি করে, ধরো একই পদ্ধতিতে আমি কি বলছি, যে একই পদ্ধতিতে এন বার ধরো পরিমাপ করেছে, এন বার পরিমাপ করার পর যদি প্রাপ্ত মান, তোমার ধরো এরকম আছে, যে ধরো এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, ডট 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 করে এরকম এক্স এন অব্দি এলো, ঠিক আছে। তাহলে তোমাদেরকে আমি কি বলেছি, যে গড় মানটা নেবে সবসময়। গড় মানটা কি, মানে এর যদি গড় আমি ধরো, তাহলে কি আমি এক্স টু এর ভ্যালু নিলাম, এক্স ওয়ান নিলাম, এক্স টু নিলাম, এক্স থ্রি নিলাম, ডট 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 করে এক্স এন অব্দি। এবার কতবার আমি পরিমাপ করেছি, এখানে এন বার পরিমাপ করেছি, তাহলে তখন সেটা গড় মানটা তখন হিসাব করবে, ঠিক আছে। আমাদের এই গড় মানটাই তোমাদের তখন কাজে লাগবে, যে পুরো মানে ক্যালকুলেশনটা যখন লাস্ট করবে, তখন এই যে ফর্মুলাটা, এটাই তোমাদের তখন আপনার কাজে লাগবে, যে গড় যখন পরিমাপ করবে। এবার ধরো ধরো আমি আরেক একটা বলছি, যে এখানে ত্রুটি পরিমাপটা, ত্রুটিটার ক্ষেত্রে কি ফর্মুলা লাগবে, ত্রুটি পরিমাপ, ত্রুটির ক্ষেত্রে কি করবে, ধরো প্রকৃত মান আমি বলছি, যেটা মাপ করেছো, প্রকৃত মান আমার এক্স, আর ধরো লঘিষ্ঠ মান
ডেল এক্স এরকম এলো, মানে একটা প্রকৃত মান এলো আর একটা লঘিষ্ঠ মান এলো। ঠিক আছে, এবার ধরো আনুপাতিক ত্রুটি, তখন কি হবে? আনুপাতিক ত্রুটি লঘিষ্ঠ মান বলতে অ্যাকচুয়ালি যেটা ইরোর, তোমাদের যন্ত্রের লঘিষ্ঠ মান, মানে ধরো আমি কিরকম বলছি, ধরো একটা মান বের করেছে 5 মিটার, তাহলে 5 মিটার 5 প্লাস মাইনাস 0.1 এরকম, যে মানটা আছে 0.1 মিটার। ঠিক আছে, এই যে প্লাস মাইনাসটা মানেই হচ্ছে তোমাদের এখানে ওই যে মানটা, মানে কি পরিবর্তন যেটা আছে সেইটা, বা ওইটা এটা অ্যাকচুয়ালি বলা হয় যে আনুপাতিক ত্রুটি। আনুপাতিক ত্রুটি সমান কি হবে? এখানে ডেল এক্স বাই এক্স, এটা হচ্ছে এখানে আনুপাতিক ত্রুটি বের করবে। ঠিক আছে, এটা হচ্ছে এখানে ফর্মুলা ত্রুটি পরিমাপ করবে। তো এরপর আরো দেখো, আরো একটা জিনিস আছে। এবার ধরো লগ দিয়ে আমি কিছু প্রবলেম তোমাদের দেখেছিলাম, লগের গুলো ওগুলো তোমরা করবে। আর ত্রুটি ক্ষেত্রে আরো একটা আমি ট্রিক্স বলে দিচ্ছি তোমাদেরকে, যেটা তোমরা ফলো করবে ওখানে। দেখো মেইন জিনিসটা, ত্রুটির ক্ষেত্রে কি করবে, ওখানে কোনটা প্রয়োজন হবে। ধরো আমি এরকম একটা রাশি ধরছি, যে রাশিটা অন্য একটা রাশি, প্রমাণ করো এক্স ও ওয়াই। ঠিক আছে, দুটো ভৌত রাশি, এক্স আর ওয়াই দুটো ভৌত রাশি। ঠিক আছে, পরিমাপ করে যদি ধরো আমি বললাম, মানে অন্য একটা এক্স আর ওয়াইটাকে পরিমাপ করে যদি অন্য কোনো রাশি জেড পরিমাপ করা হয়, মানে এরকম ধরো আমি একটা রিলেশন বলছি যে ধরো জেড রাশিটা, ঠিক আছে, জেড রাশিটা এরকম ভাবে এর সাথে এক্স আর ওয়াই এর সাথে কিরকম সম্পর্কিত, এক্স বাই ওয়াই বা এক্স স্কোয়ার বাই ওয়াই কিউ এরকম একটা সম্পর্ক আছে। ঠিক আছে, এরকম রাশির ক্ষেত্রে কি করবে? তো এইখানে দেখো ফার্স্টে মানে লগ ধরে আমি তোমাদেরকে যে একটা ক্যালকুলেশন দেখিয়েছিলাম, ওই ক্যালকুলেশনটা আগের ভিডিওতে আমি করে দিয়েছি, ওইটা তোমরা দেখবে, লাস্ট দিনে যে ক্যালকুলেশন গুলো করেছি করা হয়, তখন কি করবে এখানে, তাহলে জেড পরিমাপে ত্রুটি সমান কি হয়? দেখো এক্স এর পরিমাপের ত্রুটি, এক্স রাশি জেড রাশিটা, এক্স রাশি পরিমাপে ত্রুটি প্লাস তোমার এইখানে ওয়াই রাশি পরিমাপে ত্রুটি। ঠিক আছে, তো এখানে কি হয়, তার মানে দেখো এখানে একটা মেন জিনিস কি, লগে ক্যালকুলেশন করো তাতে বাই থাকুক, আর ধরো এরকম এক্স যদি জেড এরকম একটা রাশি হয় যে জেড সমান এক্স বাই ওয়াই স্কোয়ার, এরকম যদি রাশি কোনো কিছু থাকে, ঠিক আছে, জেড বাই ওয়াই স্কোয়ার, তাহলে তখন দেখো লগ যদি ধরো, তাহলে লগ ধরলে দেখে মাইনাস চলে আসবে। তো আমি ওই জিনিসটা বলে দিই যে যখন ইরোর ক্যালকুলেশন করবে লগে মাইনাস আসার পর ইরোরটা কিন্তু সর্বদাই তুমি প্লাস করে দেবে। ঠিক আছে, ত্রুটির ক্ষেত্রে কিন্তু প্লাস হয়, আমি এটা শেষে লিখে দিচ্ছি ওই জন্য, যে ত্রুটি সর্বদা যোগ করা হয়। ঠিক আছে, তো তোমাদেরকে আমি এই জিনিসগুলো আজকে দেখিয়ে দিলাম, যেগুলো তোমাদের একটু বাকি ছিল, এটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট। ঠিক আছে, ত্রুটি শব্দ যোগ করা হয়, এই জিনিসটা মনে রাখবে। এর পরের ক্লাসে আমি তোমাদেরকে একমাত্রিক গতির যে পার্টটা হয়, একমাত্রিক গতি আমি প্রথমে স্থিতি গতি আপেক্ষিকতা, যে মানে আপেক্ষিক গতি কি, এটা ঘূর্ণনটা কি, ওইটা ফার্স্ট টপিক আমি স্টার্ট করবো। ঠিক আছে, এখানে ফার্স্ট
জিনিসগুলো কিছু করাবো ফার্স্ট পার্টে। তারপরে তোমরা ত্বরণ, বেগ, সরণ এইগুলোকে নিয়ে নেক্সট পার্টে আবার আলোচনা করবো। ফার্স্ট পার্টে আমি ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তো আজকে এতটুকুই। নেক্সট ক্লাসে তোমাদের দেখা হচ্ছে আবার একমাত্রিক গতির চ্যাপ্টার নিয়ে। ঠিক আছে।